হামে আক্রান্তের সংখ্যা কমছে না। নোয়াখালীতে নতুন করে বাড়ছে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা। গর্ভবতী নারীরাও আছেন ঝুঁকিতে। অতিরিক্ত এখানে আর এখন এখানে আসে হামের রোগী আসলে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া রোগী আসলে হাম হয়ে যায়। কেন নেই, তারা অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তারা আক্রান্ত হচ্ছে। আর একটা প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। দেশজুড়ে ফিলিং স্টেশনগুলোতে কাটছে না সংকট ভোগান্তি। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল পাওয়ার নিশ্চয়তা। রাত্র 1:30 থেকে এখন পর্যন্ত আছি, এতটুকু বলতে পারি। ফুয়েল পাস নাকি চালু করছে, তখন ফুয়েল পাস দিব। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় নিখোঁজের 2 মাসেও হদিস মেলেনি বাবা মেয়ে সহ 3 জনের। সন্দেহের তীর চুয়াডাঙ্গার এক কবিরাজের দিকে মানবাধিকার কর্মীদের উদ্বেগ। একযুগে একদিনও পানিতে ভাসেনি পাবনার বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ অ্যাম্বুলেন্স। অবহেলায় প্রায় অকেজো সেবা বঞ্চিত চরের মানুষ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি মশির অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা UHFPO সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। স্বাস্থ্য খাতে ওষুধ শিল্প, চিকিৎসা সামগ্রী, স্বাস্থ্য সেবা, মডার্ন হেলথ টেকনোলজি এবং মেডিকেল বায়োটেকনোলজির মতন অনেকগুলো দিক রয়েছে। সেজন্যই দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের বিস্তারিত পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। উপস্থিতিবৃন্দ, আমি কিন্তু একটি কথা বলেছি, ক্রমান্বয়ে। একবারে এটি সম্ভব না আমাদের পক্ষে, আমরা ক্রমান্বয় করব। প্রসঙ্গক্রমে আমেরিকার একজন বিখ্যাত পুষ্টিবিদ জ্যাক লায়ন, তার একটি কথা এখানে আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, আজকের স্বাস্থ্য সেবা ভবিষ্যতের বিনিয়োগ। এ কারণেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে। এবং এই হেলথ কেয়ারদের 80% হবেন নারী সদস্য। হেলথ কেয়ারগণ মানুষের দোরগোড়ায় গিয়ে জনগণকে প্রাথমিক হেলথ কেয়ার দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শগুলো তাদেরকে দেবেন। উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বৃন্দ, ভবিষ্যতের স্বার্থে যে কোনো মূল্যে আমাদেরকে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পরিপূর্ণ মাতৃকালীন সেবা, নিরাপদ সন্তান প্রসব, নবজাতক এবং শিশু স্বাস্থ্য সেবার নিরাপদ স্থানে পরিণত করা প্রয়োজন। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। দেশে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। রাজশাহী মেডিকেলে এই রোগের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন, চিকিৎসাধীন 149 জন। নোয়াখালী জেনারেল হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 12 জন।
প্রথম দিকে এই জেলায় শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও বাড়ছে হামে আক্রান্তের রোগীর সংখ্যা। শয্যা সংকটে বিভিন্ন জেলার সদর হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। বেড নাই এবং কি মানে বসারও না, রুগী অতিরিক্ত এখানে। আর এখন এখানে আসে হামের রুগী আসলে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া রুগী আসলে হাম হয়ে যায়। পুরো শরীরে হাম রোগ দেখা দিচ্ছে। তারপর 2 দিন পরে আমার বাচ্চার, এখন আমার 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি। বাচ্চারও আমার সঙ্গে হাম হয়েছে। যারা টিকা নেয় নাই, তারা অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তারা আক্রান্ত হচ্ছে। আর এটা প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, প্রেগনেন্ট মহিলারা আক্রান্ত। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থেকেও অনেক সময় কাঙ্ক্ষিত তেল মিলছে না। আর এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ বাইকার চালকরা। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের অভাবে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগেও কাটেনি জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এমন পরিস্থিতি। তবে কোথাও কোথাও ফুয়েল কার্ডের মাধ্যমে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেন অনেক গ্রাহক। সবাই সিরিয়াল বাই সিরিয়াল ফুয়েল কার্ড দিয়ে তেল নিতেছে সুন্দরভাবে, পামালারাও খুব সুন্দরভাবে দিতেছে। এটা ওদের জন্য সাশ্রয় হইতেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তারা তেল পায় না। তেল না পাওয়ার কারণে তারা বাড়িতে যেতেও পারে না। অনেকেই দেখা যায় রাস্তায় থেকে যায়, আবার পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করে। আমরা তেল নেওয়ার জন্য বিভিন্ন পাম্পে যাই, কিন্তু সেখানে গিয়ে আলটিমেটলি হচ্ছে আমরা যে পরিমাণ তেল পাই তাতে মাত্র 100-150 টাকা তেল পাই। সেই তেলটা আমাদের আসলে খরচ হয়ে যায় আমরা এই যে তেল সংগ্রহ করতে গিয়েই। ইমাম মাহাদির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে কুষ্টিয়া থেকে নিরুদ্দেশ হয়েছেন বাবা মেয়ে সহ 3 জন, যার মধ্যে 2 জন আবার কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী। প্রায় 2 মাসে হদিস মিলেনি তাদের। ভুক্তভোগী পরিবার অভিযোগ করছে চুয়াডাঙ্গার এক কবিরাজের বিরুদ্ধে। তবে কবিরাজ দাবি করছেন চিকিৎসা ছাড়া নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জিডি হলেও পুলিশ কুলকিনারা করতে পারেনি এখন পর্যন্ত। কুষ্টিয়া থেকে রুহুল আমিন বাবুর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। গেল ফেব্রুয়ারির 8 তারিখে নিখোঁজ হয়েছে ওয়াহাব মণ্ডল, তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী। আমার পেছনে যে ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে, ঠিক এই ক্ষেতটিতেই কাজ করছিল ওয়াহাব মণ্ডল। এর মাঝে তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী তারা আসার পরে ওয়াহাব মণ্ডলের সঙ্গে দীর্ঘ সময় তারা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন। প্রত্যক্ষদর্শীরা এমনটি আমাদেরকে জানিয়েছেন। মামা মেয়ে দুটো আবার এদিক দিয়ে বাড়া চলে আসে, আসে মানে এদিকে দাঁড়া থাকে। আর ওই মামা আবার দেখছি ব্যাগ নিয়ে খুবই জরুরি বলছে, মামি তা আমি হচ্ছে কি মামা, তো বলছে যে এই ব্যাগটা থুয়ে গেলাম, মামা আসলে পারে এলো ব্যাগটা দিয়ে আসতে বলে। 2 জনে উঠে সেরে প্রেম দিয়ে এক সুদা উঠে চলে আসলো। তারপর আইসে যে কোন গেল কোনো দিক তাকাচ্ছে না, সুদা হাঁটা ধরেছে। নিখোঁজ ওয়াহাব মোল্লার স্ত্রী জানান, নিখোঁজের আগের দিনই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম মাহদিকে স্বপ্নে দেখার কথা বলেছিল মেয়ে নুসরাত জাহান। একদিন পরে বান্ধবী ও সহপাঠী একই গ্রামের রুকাইয়া তৃষাকে নিয়ে বাবার সঙ্গে দেখা করে 3 জন একসঙ্গে নিরুদ্দেশ হয়ে যান। স্বপ্নে বলছে আমি নামাজের পার্টিতে বসে আমি স্বপ্নে দেখলাম ইমাম মাহাদি আর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বললাম এগুলো সব শয়তানের খেলা, এগুলো বানোয়াট, এগুলো সত্যি না। এদিকে এই ঘটনার কোনো কুল কিনারা পাচ্ছে না বান্ধবীর সাথে নিখোঁজ হওয়া রুকাইয়ার পরিবারও। 8 ফেব্রুয়ারি থেকে ওদের লোকেশন যেটা আছে গ্রাম, এর বাইরে মোবাইলে ট্র্যাকিং এখন পর্যন্ত কোনো জায়গায় কোথাও মানে আমরা পাইনি। তবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার, এখান থেকে যদি কোনো মেসেজ, কোনো কিছু কথা বলার কোনো রেকর্ড বের করা সম্ভব হয়, সেখান থেকে যদি কিছু বেরোয় এটাই। ওয়াহাব মোল্লার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা সূত্রে চুয়াডাঙ্গার জীবননগরের এক কবিরাজের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক হয়। তবে নিখোঁজের পেছনে হাত থাকতে পারে ওই কবিরাজের অভিযোগ তাদের। আমার অসুস্থতার কারণে সবাই ওই কবিরাজের চিকিৎসার জন্য আমি প্রথমে ওখানে গিয়েছিলাম। তারপরে থেকে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমার স্বামী ওনার সাথে যোগাযোগ করতো গোপনে। আমি জানতাম না বিষয়টা, ওরা চলে যাওয়ার পরে জানতাম।
বিষয়টি আরও ঘোলাটে হয়েছে যখন কবিরাজ আশ্বাস দেন 3 জনকে ফিরিয়ে আনার। বেলা 3টের দিকে রেল স্টেশনে কুষ্টায় থাকবেন, ওখান থেকে নেবেন। ওদের কোনতে খুব জুলুমবাজ চলেছে, খাতে মাতে দেয়নি। সারাদিন পর রুটি আর কলা খাতে দিয়েছে, অনেক কষ্ট করে খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, আপনাদের বললাম ওরা কুমিল্লায় আছে। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কবিরাজ লস্কর মণ্ডল। বলছেন চিকিৎসার বাইরে আর কোনো সম্পর্ক নেই পরিবারটির সাথে। একটা ডাক্তারখানায় রুগী গেলে পরে ডাক্তার বলে ঠিক আছে বাঁচানো মালিক আল্লাহ, আমি চেষ্টা করব। তা আমি ওনাদেরকে বলেছিলাম যে ভাইজান আপনার একটু অপেক্ষা করেন, চেষ্টা করে দেখতে পারি। সবাই তো চেষ্টার কথা বলে। নিখোঁজের পরদিন এই ব্যাপারে পৃথক 3টি সাধারণ ডায়েরি করা হয় কুষ্টিয়া মডেল থানায়। তবে কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। যেহেতু তারা কোনো মোবাইল ফোন ব্যবহার করছে না, তাদের লোকেশন জানাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কিন্তু অন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মাধ্যমে, পাশাপাশি তারা যেসব মানুষের সাথে ওঠা বসা করতো তাদের মাধ্যমে আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের ক্লু খুঁজে পাওয়া যায়নি। একসঙ্গে একই গ্রামের 3 জন মানুষ নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জেলার মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। একটু আন্তরিকভাবে যদি চেষ্টা করা যায় তাহলে এর রহস্যটা বের করা সম্ভব। আর এখন এমন একটা যুগে আমরা বাস করছি, এই যুগে এসে আপনার সেই ফকিরতন্ত্র বলেন বা স্বপ্নে দেখা বলেন বা বিভিন্ন যে সমস্ত প্রচলিত শব্দগুলো আছে সেগুলো সেকেলে হয়ে গেছে। বর্তমান যুগে তো এই ধরনের কথাকে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় নেপথ্যে পাচারের মতো কোনো ঘটনা আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ পরিবার ও বিশিষ্টজনদের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। এদিকে ভোলায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর উপজেলার শিবপুর গ্রামে প্রবাসী আল আমিনের বাড়িতে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায় 8 বছরের ছেলে সন্তানকে নিয়ে বসত ঘরে ঘুমিয়েছিলেন নাসিমা বেগম। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নাসিমাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আহত হয় শিশুটিও। ভোরের দিকে তার চিৎকার শুনে ছুটে যায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মানিকগঞ্জে শিশু আতিকার মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে পিটুনিতে 2 ভাই নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। বৃহস্পতিবার সদর উপজেলার বনপারিল গ্রামে প্রতিবেশীর বাড়ির সামনে খেলার সময় হঠাৎই নিখোঁজ হয় আতিকা। পরে সন্দেহবশত এলাকার নাইম নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে। গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় শিশুটির মরদেহ। পরে নাইমকে না পেয়ে ফোন করে তার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে নাইমের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা। গুরুতর আহত হন তার বড় ভাইও। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত মিলেছে বলে জানিয়েছে পুলিশ। পাবনার বেড়া উপজেলার প্রায় 1 লাখ চর চাষির জন্য বরাদ্দ হয়েছিল একটি নৌ অ্যাম্বুলেন্স, কিন্তু 1 যুগের বেশি সময় পার হলেও কোনো কাজেই আসেনি জলযানটি। মেইনটেনেন্স খরচ না পাওয়ায় পানিতে ভাসেনি একদিনের জন্য। দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণেই অনেকটা অকেজো হয়ে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্সটি। পদ্মা ও যমুনা নদী বেষ্টিত পাবনার বেড়া উপজেলা। চর সাফুল্লা, চর পাঁচকোলা সহ 25টি চরে প্রায় 1 লাখ মানুষের বসবাস। স্থানীয়দের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যোগাযোগ ব্যবস্থা নৌপথ নির্ভর হওয়ায় সেখানে যেতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। এছাড়া সন্ধ্যার পর অনেক চরেই বন্ধ হয়ে যায় নৌ চলাচল। এমন বাস্তবতা বিবেচনা করে নৌপথে রোগী পরিবহনের জন্য 2013 সালে নৌ অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেয় সরকার। চরাঞ্চল থেকে দ্রুত রোগীদের নিয়ে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য থাকলেও নৌ অ্যাম্বুলেন্সটি কখনোই কাজে আসেনি স্থানীয়দের। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অকেজো হয়ে আছে অ্যাম্বুলেন্সটি। চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। রোগী মুগী অসুস্থ হইলে কোনো পারাপারের সংযোগ, কোনো রাস্তা নাই, খুব সমস্যার মধ্যে আছে। জানা মতে যে ওয়াটার অ্যাম্বুলেন্সে কোনো রোগী কোনোদিন ওঠে নাই। এতটাই দুর্দশা এবং এতটাই অবস্থা সংকটপূর্ণ যে এরা রাত্রে কোনো নৌকা পাওয়া যায় না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, মেইনটেনেন্স খরচ না দেয়ায় অব্যবহৃত রয়েছে অ্যাম্বুলেন্সটি। তবে নতুন করে নৌ অ্যাম্বুলেন্স বরাদ্দ পেতে চেষ্টা চলছে।
ওয়াটার অ্যাম্বুলেন্সটা আমরা যতদূর জানি 2013 সালে এখানে দেওয়া হয়, কিন্তু এর মেনটেন্যান্স করার সময় ড্রাইভার আসলে সাথে দেওয়া হয়নি। তো দীর্ঘদিন এটা নদীতে পড়ে থাকার ফলে জং ধরে নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে আমরা চেষ্টা করতেছি যারা একটা অ্যাম্বুলেন্স ওয়াটার অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা, যাতে আমাদের নদী বেষ্টিত বেড়া উপজেলার চরের মানুষ স্বাস্থ্যসেবা পায়। 2013 সালের 24 ডিসেম্বর তৎকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার নৌ অ্যাম্বুলেন্সটি বুঝে নেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বলা হয় গান যতটা না পেশা তার থেকেও বেশি নেশা, বাস্তবেও যেন তাই। বিশেষ করে চট্টগ্রামের সঙ্গীত জগতের বাস্তবতা এখন বেশ কঠিন। শুধু গান গেয়ে জীবিকা নির্বাহ দুরূহ, তাই আয়ের বিকল্প উৎস বেছে নিচ্ছেন বন্দরনগরীর শিল্পীরা। যারা মানুষের মনের আনন্দের খোরাক যোগান, তাদের জীবনেও এখন সংসারের সংগ্রাম। কৈশোরে বেতার, এরপর টেলিভিশনে মঞ্চে গান গেয়ে শ্রোতাপ্রিয় হন চট্টগ্রামের এই সঙ্গীত শিল্পী আলাউদ্দিন তাহের। এটাকেই পেশা হিসেবে নিলেও নানা সংকটে এখন ভালো নেই এই জগৎ। শুধু গান গেয়ে জীবিকা নির্বাহ করা কঠিন, তাই পাশাপাশি অন্য ব্যবসাও কাজ করছেন বেশিরভাগ শিল্পী। অনুষ্ঠান করে বিভিন্ন শিল্পীরা সংসার চালায়, তারা অন্তত চলতে পারবে। এই অনুষ্ঠানগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক শিল্পী না খেয়ে মরবে। কিন্তু সাউন্ড সিস্টেমের একটা ব্যবসা আছে ছোট্ট, ওখান থেকে তাও এখন আর আসে না, অনুষ্ঠান কমে গেছে যেহেতু। কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই সুর, এই গান শ্রোতাদের মুগ্ধ করে। শুধু দেশ নয়, দেশের বাইরেও সুনাম কুড়িয়েছেন চট্টগ্রামের এই শিল্পী। ওপার বাংলার সারেগামাপাতে অংশ নিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। এত অর্জন, ভালোবাসা প্রাপ্তির পরও জীবন সংগ্রামে টিকে থাকতে গানের পাশাপাশি করতে হচ্ছে ব্যবসা। একটা ক্রান্তিকাল চলে আসে দেশের, মানে সংকটময় মুহূর্ত যেটাকে আমরা বলি, সে সময় কিন্তু ওই প্রভাবটা প্রথমেই এসে পড়ে মিউজিকের উপর। তাই এটাকে পেশা হিসেবে নিতে সবাই ভয় পায়। এবং আপনি যে বললেন পরিবার থেকে যে ছেলে ডাক্তার, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিল্পী হবে, সেটা কেউ বলে না। ভিন্ন ধাঁচের মৌলিক ও ফোক গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া এই দুই ভাইও এখন গানের জগতে সরব। টেলিভিশনে, মঞ্চে, কনসার্টে নিয়মিত দর্শক মাতান। পেশার প্রশ্নে তাদের কণ্ঠেও হতাশা। বাদ্যযন্ত্র বিক্রি এবং তা শেখানোই তাদের আয়ের মূল উৎস। মিউজিক্যাল শপটা, ইভেন স্টুডিওর কাজ, ইভেন সামনে আরেকটা চিন্তা ধারণা আছে যে অনলাইন সুপার শপের মতো কিছু একটা করার। তো এই থেকেই আসলে দেওয়া সার্ভাইভ করার জন্য। ওরা এটা শিখতে চায়, ইউকেলেতে আপনার কর্ড ধরে বাজায়, দোতারা স্টাইলে বাজায়। তো দোতারা স্টাইলে আসলে এটার মূলত একটা ভালো লাগে। এটা আমাদের এখানে চট্টগ্রামে ডিসি হিলে আমরা ক্লাস দেই। কেউ মরে টাকার জ্বালায়, কেউ মরে সংসারে। টাকাই যে জগতের সব, অনেক অভিজ্ঞতা আর কষ্ট থেকে শিক্ষা নিয়ে রচিত এই গানটি যেন অনেক শিল্পীর মনের কথা। সত্যি এই দুনিয়ায় টিকে থাকতে হলে টাকা ছাড়ার কোনো বিকল্প নেই। তাই তো ডিপ্র দুর্জয়ের মতো এমন শিল্পীরা জীবনে টিকে থাকার জন্য খুঁজছেন আয়ের বিকল্প পথ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।